সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশ। এখানে তোমাদের অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের অনুশীলনী 1.1-এর সবগুলো অঙ্কের সমাধান তোমাদেরকে দেখিয়ে দেব। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, চলো আমরা এর অ্যান্সারগুলো দেখে নিই। তো এখানে দেখো, 1 নম্বর অঙ্কে বলা হয়েছিল নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লেখো, অর্থাৎ আমরা এই সংখ্যাগুলোকে অঙ্কে লিখব। যেমন কতে বলা হয়েছে 20,070, 30,008, 55,400। এখানে 4টা অঙ্ক দেওয়া আছে, এগুলোকে আমরা কতে লিখব। তো এখন দেখো, কতে 20,070। মনে রাখবা, তোমাকে এই যে অঙ্কগুলো করতে হলে একটা সূত্র জানতে হবে, সেটা হলো তোমাকে এখানে একক, এখানে দশক, এখানে শতক, হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে? যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই প্রসেসটা তোমাকে মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে যেটা বলবো সেটা সবসময় মনে রাখবা, সবসময় মনে রাখবা, শতকের সংখ্যাটি একটা সংখ্যা বসবে। আমি আবার বলছি, শতকের সংখ্যাটি শুধুমাত্র একা বসবে, আর বাকি সংখ্যাগুলো একসাথে বসবে। একক, দশক একসাথে বসবে, হাজারের ঘরটাও একসাথে বসবে, লক্ষ, নিযুত সবগুলো ডাবল ডাবল একসাথে বসবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শতকের ঘর শুধু একা বসবে, আর বাকি ঘরগুলো কয়টা কয়টা বসবে? দুইটা 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 করে এভাবে চলবে, তাই না? তাহলে এখন তোমাকে যদি লিখতে বলা হয় 10, তুমি 10 লিখবা। যদি তোমাকে 20 লিখতে বলা হয় 20 লিখবা। যদি তোমাকে 33 লিখতে বলা হয় তাহলে তুমি 33 লিখবে। যদি তোমাকে 57 লিখতে বলা হয় তুমি 57 লিখবা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি তোমাকে 4 লিখতে বলা হয় তুমি এভাবে 4 লিখবা না, 0-4 লিখবা। যদি তোমাকে 6 লিখতে বলা হয় তুমি কিভাবে লিখবা? 0-6 লিখবা, ঠিক আছে? যদি তোমাকে 13 লিখতে বলা হয় তাহলে 13 লিখবা, ঠিক আছে? এখানে দুইটা সংখ্যা। যদি তোমাকে 9 লিখতে বলা হয় তুমি 9 লিখবা না, 0-9। তবে এই যে 0-9, 0-7 এগুলো শতকের ঘর ব্যতীত আর সব ক্ষেত্রে কয়টা সংখ্যা হবে? দুইটা। এখানেও দুইটা, এখানেও দুইটা, এখানেও দুইটা। তাহলে আমি যদি তোমাদেরকে আরও দেখাই এখানে, তাহলে তুমি মনে রাখবা, যেহেতু একক, দশক একসাথে দুইটা বসবে, শতক শুধুমাত্র একা বসবে, আবারও সেমভাবে হাজারের ঘরে দুইটা বসবে, লক্ষের ঘরও দুইটা বসবে, কোটির ঘরও কয়টা বসবে? দুইটা বসবে। ওকে, তাহলে আমাদেরকে যেহেতু বলছে 20,000, তাই না? প্রথমে 20,000, তাহলে তুমি হাজারের ঘরে 20 লিখছো, এই যে এখানে 20 লিখছো না, 2-0-20। এরপর বলছে 70, তাই না? 70 লিখতে বলছে, তাহলে 70 কোনো একক, দশকের ঘরে 70, কিন্তু শতকের ঘরে কিন্তু কোনো সংখ্যা বলা হয় নাই, যার কারণে আমরা শতকের ঘরে একটা 0 দিয়ে কি করলাম? এটা পরিপূর্ণ করলাম। তাহলে এখন আমরা এর অ্যান্সারটা কিভাবে লিখব? পরীক্ষাতে তো আমাকে অ্যান্সারটা লিখতে হবে, তাহলে তুমি ঠিক এভাবে লিখবা যে 20,070 এভাবে লেখা হয়, ঠিক আছে? সেম একইভাবে আমাকে যদি বলা হয় 30,008, আমরা ঠিক এভাবে লিখব, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও, 50,000 যদি 400 বলা হয়, 55,400, তাহলে তুমি এইভাবে লিখবা 55,400, ঠিক আছে? যদি তোমাকে বলা হয় 7,02,075, তো 7,02,075 কীভাবে লিখবা? তুমি চিন্তা করবা 7 লক্ষ কীভাবে? লক্ষর ঘর দুইটা, তাই না? এই লক্ষর ঘর দুইটা লিখলাম। এরপরে বলছো 2,000, তাহলে 0-2, 2 ঘর যেহেতু থাকবে 0-2। এরপরে বলছে 75, এই যে 75 লিখলাম, কিন্তু শতকের ঘরে কিছু বলা নেই, শতকের ঘরে একটা 0 দিতে হবে তোমাকে, তাই না? এই যে শতকের ঘরে আমরা 0 দিলাম। তো এইভাবে আমরা এগুলোর অ্যান্সার করবো, ঠিক আছে? তো তোমরা একটু জাস্ট এই অ্যান্সারগুলো একটু দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, এইভাবে তোমাদের এই যে কথায় লেখো সবগুলোর অঙ্কের অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে জাস্ট দেখে নিও, ঠিক আছে? শিক্ষার্থীরা, এভাবে তোমরা এগুলো লিখবে, এগুলো হচ্ছে তোমাদের এক কথায় প্রকাশ, অর্থাৎ কথায় প্রকাশ। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে রয়েছে 2 নম্বরে বলা হয়েছিল নিচের সংখ্যাগুলোকে কথায় লেখো। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নিবা, বলা হয়েছিল নিচের সংখ্যাগুলোকে কি করো? কথায় লিখো। তো আমরা এগুলোকে কথায় লিখবো। যেমন আমি যদি এটাকে ভেঙে লিখতে চাই, তোমাদের যে বোঝার সুবিধা, ধরো আমি যদি এই অঙ্কটার সমাধান করি, তাহলে এটা তুমি শতকের ঘরটাকে আলাদা চিন্তা করবে, 0, এখানে শতকের ঘরে কত? 0 আছে না? আচ্ছা, আর বাকিগুলো হচ্ছে ধরো কত? এখানে 71কে তুমি একসাথে চিন্তা করবা, 91কে তুমি একসাথে চিন্তা করবা,
8কে মানে দুইটা সংখ্যা একসাথে চিন্তা করবা, ঠিক আছে? শুধুমাত্র শতকের ঘরটা একা বসে, আর সবগুলো সংখ্যা একসাথে বসে দুই করে, দুইটা করে বসবে। তাহলে 71কে তুমি একসাথে বলবা, 91 একসাথে বলবা, 8-এর সাথে যদি সংখ্যা থাকতো তাহলে আমরা ওইটাকে একসাথে বলতাম। তাহলে দেখা যাচ্ছে এই জায়গাতে কি বলা যায়, এই জায়গাতে বলা যায় না যে 8,91,071। তো 0 দ্বারা বলা লাগে না, তাহলে আমরা লিখবো যে কি লিখবো, 8,91,071। ঠিক আছে? তাহলে আমরা অ্যান্সারটা ঠিক এভাবে লিখবো। তাহলে দেখো শিক্ষার্থীরা, এভাবে তোমাদের এই ক নাম্বার প্রশ্ন দেখো, ক নাম্বার প্রশ্ন এখানে 1টা 2টা 3টা। তো এখানে এর উত্তরগুলো ঠিক এভাবে লিখবা যে এটা লিখে সমান চিহ্ন দিয়ে তোমরা জাস্ট এটা লিখবা, ঠিক আছে? এতগুলো কথা লেখার প্রয়োজন নেই। এরপরে ধরো এটা লিখবা, লিখে সমান চিহ্ন দিবে, এখানে সমান চিহ্ন দিয়ে পুরো এই লাইনটা লিখে ফেলবে, এই যে এখান থেকে এই লাইনটা পুরো লিখে ফেলবা, ঠিক আছে? 41,007। ওকে, এভাবে ধারাবাহিকভাবে এখানে সবগুলো, এই যে এই অঙ্কটার অ্যান্সার, এই অঙ্কটার অ্যান্সার এই জায়গাতে দেওয়া আছে, আবার এই অঙ্কটার অ্যান্সার এভাবে করে সবগুলো দেওয়া আছে, তোমরা জাস্ট একটু এগুলো দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, এই যে সবগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে, এই যে যেমন এই অঙ্কটার অ্যান্সার এই জায়গাতে দেওয়া আছে, এই জায়গাতে। ওকে, আচ্ছা শিক্ষার্থীরা, এর পরবর্তীতে এখন আমরা এর বাকি যে প্রশ্নগুলো আছে সবগুলো তোমরা একটু দেখে নাও, তোমরা এগুলো লিখবা। এরপরে রয়েছে তোমাদের এখানে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান কত নির্ণয় করো, ঠিক আছে? তো 3 নং প্রশ্ন, এটা হচ্ছে অনুশীলনী 1-এর 3 নং প্রশ্ন। তো এক্ষেত্রে দেখো আমরা এগুলোর অ্যান্সারটা একটু দেখে নিব। তোমরা কি সার্থক অঙ্ক চিনো? শূন্য ব্যতীত বাকি সবগুলোকে সার্থক অঙ্ক বলা। ধরো তোমাকে 8-এর স্থানীয় মান যদি নির্ণয় করতে বলো, তাহলে 8-এর স্থানীয় মান হচ্ছে একক, তাই না? একক লিখবা। এরপরে ধরো তোমাকে যদি বলো 7-এর স্থানীয় মান কত, তাহলে 7-এর স্থানীয় মান হচ্ছে দশক, তুমি দশক লিখবা। তোমাকে যদি বলো 0-এর স্থানীয় মান, তাহলে 0-এর স্থানীয় মান আসবে না, ঠিক আছে? এটা বাদ যাবে, তাহলে 5-এর স্থানীয় মান আসবে। এভাবে করে স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবেই তো আসতেছে বিষয়টা। তো ঠিক এরকম, যেমন 2 হচ্ছে ডান পাশের সংখ্যা, এই 2-এর স্থানীয় মান হচ্ছে একক, এতটুকু লিখলে হবে, ঠিক আছে? এই বাকি অংশটুকু দেওয়ার দরকার নেই। আমি আবার দেখাচ্ছি, যেমন 72 লিখবা, 2-এর স্থানীয় মান তুমি প্রথমে 2-এর স্থানীয় মান কত লিখবা, একক। 7-এর স্থানীয় মান কত, 7 দশক, মানে 7 দশে মানে 70। এইভাবে তারা আরও ক্লিয়ারলি লিখছে, ঠিক আছে? এরপর দেখো 3 নাম্বার উত্তর, এই যে 3 নাম্বার, এত সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান 9 একক, এই যে এগুলো অ্যান্সার দেওয়া আছে। তো এখানে অ্যান্সারটা হচ্ছে এরকম যে এখান থেকে এভাবে লিখবে, স্থানীয় মান যথাক্রমে এটা, ঠিক আছে? তো তোমরা জাস্ট এগুলো দেখে নাও, এই যে প্রশ্নগুলোর অ্যান্সার। শিক্ষার্থীরা, এরপরে রয়েছে তোমাদের এখানে সার্থক অঙ্কের পরে রয়েছে তোমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। তোমরা নিশ্চয়ই জানো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কি। বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0। তোমাকে যদি বলা হয় বৃহত্তম সংখ্যা লিখতে, তাহলে লিখবে 9, আর যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলে তাহলে 0 লিখবা। এখন প্রশ্ন হচ্ছে 0 তো কোনো ভ্যালু নেই, ঠিক আছে? তোমাকে যদি 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হয় তাহলে 2টা 9 লিখবা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 3টা 9, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 4টা 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 5টা 9। আবার তোমাকে যদি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হয় 2টা 0, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হলে 3টা 0, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 4টা 0। তবে মনে রাখবা প্রথম সংখ্যাটাকে তোমাকে প্রথম শূন্যটাকে 1 বানায় দিতে হবে, ঠিক আছে? তোমাকে যদি যেমন 6 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলে তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 0 দিবা। দেওয়ার পরে প্রথম শূন্যটাকে তুমি কি করবে, 1 বানায় দিলে এটা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো। আর যদি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলে তাহলে 9 কয়টা 6টা। এখানে কোনো শূন্য টূন্য বানানোর দরকার নেই বা শূন্যকে 1 বানানোর দরকার নেই, এখানে জাস্ট 9 6টা দিলে হবে, ঠিক আছে? এভাবে 10 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 9 10টা, 20 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 9 20টা, 20 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে 0 19টা হবে আর একটা 1 হবে, ঠিক আছে? এভাবে তোমরা এগুলো লিখবা। তো যেমন এখানে এটার উত্তরটা দেওয়া আছে, এই যে তোমরা জাস্ট এই উত্তরটা, এখানে এটার উত্তর এ হচ্ছে, এটা উত্তর। এখানে কিন্তু অনেকগুলো তথ্য দেওয়া আছে, তোমরা এগুলো লেখার দরকার নেই এই লেখাগুলো, ঠিক আছে? এগুলো কোনো দরকার নেই, এইগুলো কাটা যাবে। শুধুমাত্র এই লাইনটা লিখবা, শুধুমাত্র এখানে এই লাইনটা লিখবা, ঠিক আছে? এই যে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা, এই 2টা লাইন অ্যান্সার। 5 নম্বরে বলা হয়েছিল কি তোমরা জানো? যে 5-এ বলা হয়েছিল, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে কিন্তু এগুলো মিলিয়ে নিবা।
যে একই অঙ্ক একবার মাত্র ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলা হয়েছে। বৃহত্তম সংখ্যা তো চিনো নাকি, বড় থেকে ছোট। আচ্ছা, যদি এই সংখ্যাগুলো না দিত তাহলে তোমাকে বৃহত্তম সংখ্যা বললে তুমি 9 লিখতে, আর ক্ষুদ্রতম সংখ্যা বললে 0 দিতা। বাট সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে সংখ্যা ব্যবহার করে করতে হবে। তাহলে দুইটা সংখ্যা দেওয়া আছে, তার মানে বৃহত্তম সংখ্যা বললে তোমাকে কী করতে হবে, বড় থেকে লিখতে হবে, আর ক্ষুদ্রতম সংখ্যা বললে ছোট থেকে লিখতে হবে। তাহলে বৃহত্তম বললে ধরো এখানে আমরা যদি ক অঙ্কটা করি তাহলে সবচেয়ে বড় হচ্ছে কি 9, তাই না? এখান থেকে 9 লিখলাম। এরপরে কত লিখবো 8, তাহলে এখান থেকে 8 লিখলাম। এরপরে কত লিখবো আমরা এখান থেকে বড় কত 5, তাই না? এখান থেকে 5 লিখলাম। এরপরে বড় কত এখান থেকে 4, আমরা এখান থেকে কত লিখবো তাহলে 4 লিখবো। এরপরে বড় কত 3, এরপর আমরা এখান থেকে 3 লিখবো। এরপরে বড় কত 2, তাই না? তাহলে আমরা এখান থেকে 2 লিখবো, এরপরে সর্বশেষে 1 লিখবো। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এটা কি লিখলাম? বৃহত্তম সংখ্যা। যদি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলা হতো সেম একইভাবে এই অঙ্কটা সেম একইভাবে, তবে সবচেয়ে তখন ছোটোটা আগে লিখতাম, 1 লিখতাম সবার আগে। এরপরে কত লিখতাম 2 লিখতাম। এরপরে কত লিখতাম 4 লিখতাম। এরপরে কত লিখতাম 5 লিখতাম, ঠিক আছে? সরি 3 আছে এখানে, 3 আছে এখানে, 3 আছে মাঝখানে 3, এরপরে 3, এরপরে 5, এরপরে 8, এরপরে 9, এইভাবে ছোট থেকে বড় সাজিয়ে লিখলে এটাকে বলা হয় ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম শিখলাম আমরা কিভাবে, বড় থেকে যদি সাজিয়ে লিখি তাহলে সেটা হবে বৃহত্তম, আর যদি ছোট থেকে লিখি সেটা হবে ক্ষুদ্রতম। সেম একইভাবে এগুলো লিখবা, ঠিক আছে? তবে ক্ষুদ্রতমের ক্ষেত্রে মনে রাখবা 0, কিন্তু ধরো তুমি যদি এখানে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে যাও তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তুমি বলবা যে স্যার সবচেয়ে ছোট হচ্ছে এখানে 0, তারপরে হচ্ছে 3, তুমি দিবা 0, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, এভাবে দিবে, তাই না? 0 কিন্তু প্রথমে দিলে কোনো লাভ নেই। তাহলে তুমি একটু চেঞ্জ করবে, এই 0টার জায়গায় 3টা দিবা আর 3-এর জায়গায় 0 দিবে, মানে একটু পরিবর্তন করতে হয়। 0 প্রথমে দেয় না, ঠিক আছে? একটু জাস্ট একটু পরিবর্তন করে নিলে হবে। তাহলে দেখো এর অ্যান্সারটা হচ্ছে এটা, আর এর অ্যান্সারটা হচ্ছে এটা। তোমরা তো আশা করি বুঝছো। ওকে, সেম একইভাবে এখানে বাকি যে অঙ্কগুলো রয়েছে তোমরা দেখে নিবা, ঠিক আছে? এগুলোর অ্যান্সার দেওয়া আছে। আবার সেমভাবে 6 নাম্বার অঙ্কটাতে বলা হয়েছে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে এর অ্যান্সারটাও দেখে নাও। এই যে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে থাকবে কত, শর্তে বলা হয়েছিল প্রথমে কি থাকবে, 7 থাকবে। 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কি থাকবে, প্রথমে থাকবে 7, তাহলে আমরা প্রথমে 7 দিলাম। আর শেষে কত থাকবে, 6 থাকবে। আর অঙ্ক সংখ্যা কয়টি, 7 অঙ্ক বিশিষ্ট। তুমি এখানে গণ দেখবে 7টা সংখ্যা পাইবে, কয়টা, 7টা। এই জায়গাতে 7টা সংখ্যা আছে, 1টা 2টা তুমি গুনবা, গুনলে দেখতে পাবো, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ওকে, আচ্ছা এরপরে দেখো 7 নাম্বার অঙ্কটা দেখো। এই অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা কথা লেখা। তো বিপরীতটা বুঝছো, বিপরীত থেকে সাজায় লিখবা। ওকে, এটা হচ্ছে প্রথম সংখ্যা, এরপরে তুমি এদিক থেকে লিখবে, মানে এই যে প্রথমে লিখবে এই 5, এরপরে লিখবে এই 5, এরপরে লিখবা এই 4, এই 4 এখানে লিখবে, এরপরে লিখবো 3, এরপরে সবার শেষে 7, বিপরীত করে লিখবে। তো বিপরীত করে লিখলে যেটা পাইছো এটাকে একটু সাজিয়ে লিখবে। তো কত হলো, 55,437 না? এই যে কথাটা আবার সাজিয়ে লিখতে হবে, কথায় 55,437, ঠিক আছে? ওকে শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের এখানে এই যে স্বাভাবিক সংখ্যার ভগ্নাংশের এখানে দ্বিতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।